আজকের দিনটা আমরা পশ্চিমবঙ্গবাসী দেখছি, সেটা আমরা জাস্ট সময়ের অপেক্ষা করছিলাম। যখনই কোনো শাসক একনায়ক হয়ে ওঠে তখন তার পতন অনিবার্য। লেখালেখি করি সে অর্থে বুদ্ধিজীবী বলা উচিত, কিন্তু বলছি আপনাকে যে বুদ্ধিজীবী শব্দটা আমার কাছে এখন সত্যি বলছি একটা গালাগাল বলে মনে হয়। বাংলার নতুন সরকার এসছে, অন্তত তারা যেন আর কোনো ওই আগের সরকারের মতো বুদ্ধিজীবীকে কেনবার যেন চেষ্টা না করেন। মেরা দিল বেতাব কিয়া তেরি আব্রু এ কামান জ্বলা যাতা হে ইশক মে জান পরেশান। হেরে তোমার ধ্বনি চন্দ্র কলঙ্কিনী মরি যে কি বদনের শোভা, মাতোয়ারা প্রাণ বুলবুল করতে এসেছে তাই মধুপান। আপনারা দেখছেন বাংলা ২৯৪। বিনোদবাবু, আজকে আমার প্রথম কোশ্চেন বাংলা ২৯৪-এর পক্ষ থেকে। আপনার কালজয়ী সৃষ্টি শিবুদার সঙ্গে আপনি এখনকার যে রাজনৈতিক যে ডামাডোল পশ্চিমবাংলায় চলছে বা এই পরিবর্তন দেখছেন পশ্চিমবাংলায়, কোনো বিশেষ ঘটনার সঙ্গে, শিবুদার বিশেষ ঘটনার সঙ্গে আপনি মেলাতে পারেন? হ্যাঁ, মানে শিবুদা কালজয়ী কিনা জানি না, সেটা কালের নিয়মেই বোঝা যাবে। তবে শিবুদা চরিত্রটা আমি তৈরি করেছিলাম একেবারেই খেলার ছলে, এবং আমার মনে হয়েছিল বেশ কিছু কথা যা যদি আমি আমার মানে ফার্স্ট পার্সনে না বলে যদি একটি চরিত্র তৈরি করি যা একদম টিপিক্যাল বাঙালি চরিত্র, তার মধ্যে দিয়ে স্যাটায়ারের মাধ্যমে যদি আমি সেটা মানুষকে জানাই বা বলি, তাহলে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। ফেসবুকে আমি শিবুদা চরিত্রটি তৈরি করেছিলাম মূলত সোশিও পলিটিক্যাল বিভিন্ন যে ইস্যুসগুলো রয়েছে সেইগুলোকে ব্যঙ্গ করে বা শ্লেষাত্মক ভঙ্গিতে বলাটাই হচ্ছে শিবুদার মূল কাজ। এবং পূর্বতন যে রাজ্য সরকার তাদের যে সমস্ত ত্রুটি, অন্যায়, অপরাধ, সেইগুলোর দিকে শিবুদা যেন আঙুল তুলে বারবার মানে ইশারা করেছে, তাদেরকে ধমকেছে, তাদেরকে চাপকেছে, তাদের নানা রকমের যে ব্যভিচারগুলি, যে অত্যাচারগুলি, সেগুলোকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছে। শিবুদার চরিত্রটি মূলত এই কারণেই তৈরি, এবং শিবুদা এত জনপ্রিয় হয়ে যাবে আমি নিজেও বুঝিনি। এখন তো লেখকের হাত থেকেই শিবুদা বেরিয়ে গেছে, এখন শিবুদা সকলের। এই পালাবদলকে আপনি কীভাবে দেখছেন? মুঘল সাম্রাজ্য, পাঠান, তারপরে আরও কত কত ব্রিটিশ সাম্রাজ্য, এমনকি ২০১১ সালে আমরা জানি যে আরব বসন্ত নামে যে একটা প্রবল বিপ্লব হয়েছিল, এবং সেখানে কত বড় বড় সব একনায়ক তারা ভেঙে পড়েছিল, এবং সেই নিয়ে আমি একটা দীর্ঘ উপন্যাসও লিখেছিলাম এই বিষয়টা নিয়ে। তো ফলে যখনই কোনো শাসক একনায়ক হয়ে ওঠে এবং সে চূড়ান্ত অপরাধের দিকে, অন্যায়ের দিকে ধাবিত হয়, একেবারে অন্ধকারে নিয়ে যায় সে সমাজকে এবং দেশকে, রাজ্যকে, তখন তার পতন অনিবার্য। সময়ের অপেক্ষা ছিল। আজকের দিনটা আমরা পশ্চিমবঙ্গবাসী দেখছি, সেটা আমরা জাস্ট সময়ের অপেক্ষা করছিলাম, এবং যা হওয়ার ইতিহাসের নিয়মে তাই হয়েছে, ভেঙে চুরমার হয়ে গেছে। এবং আগামী দিনে কবে সে আবার উঠে দাঁড়াবে সেটা খুব প্রশ্নের মুখে। বাংলায় আজকে বিশিষ্ট বুদ্ধিজীবী, আমি নাম করছি না, তারা একটা কেমন হাসির খোরাক হয়ে গেছেন সমাজে। এটা সম্বন্ধে আপনি কি বলেন? এখন বুদ্ধিজীবী বাংলা অভিধানে একটি গালাগাল হিসেবে ধরা হয়, মানে ও একটা বুদ্ধিজীবী, এটা মনে হয় একটা গালাগাল। কারণ বুদ্ধিজীবীরা নিজেরাই নিজেদেরকে এই জায়গাটায় নিয়ে এসছে। আমি বুঝি না, একজন বুদ্ধিজীবীর কাজ হচ্ছে মূলত বিবেকের কাজ। যেমন যাত্রায় বিবেক দেখা যেত না, সে এসে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় সেটা বুঝিয়ে দিত। বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে শাসক কি অন্যায় করছে, কি অপরাধ করছে, তার কি ত্রুটি বিচ্যুতি, সেগুলোকে সে সোজা দৃঢ়ভাবে সে বলবে। এবং একটা সময় আপনারা জানেন হয়তো, আমি গোপাল ভাঁড়কে নিয়ে একটা কাজ করেছিলাম, এবং সেখানে দেখেছিলাম যে গোপাল ভাঁড়কে আমরা শুধুমাত্র ভাঁড় হিসেবে জানি, কিন্তু সে আসলে ভাঁড় ছিল না, সে কিন্তু ছিল একজন বুদ্ধিজীবী। এবং কৃষ্ণচন্দ্রকে সে কিন্তু বারংবার নানা বিষয়ে সাবধান করেছিল। এবং আকবরের যে বীরবল ছিল তাকেও আমরা জানি বিদূষক হিসাবে। বিদূষক কিন্তু তার প্রধান পরিচয় নয়। আকবরের নানাবিধ বিষয়ে কিন্তু বীরবল অনেক সাহায্য করত, এবং আকবর কোনটা ভুল করছে, কোন বেঠিক পথে পা দিচ্ছে, সেখানে কিন্তু বীরবল তাকে সাহায্য করত। ফলে এরা কিন্তু প্রকৃত বুদ্ধিজীবী ছিল। কিন্তু আমাদের এই সময়ে বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখা গেল যে বুদ্ধিজীবীদের কাজ হওয়া উচিত ছিল শাসককে সাবধান করা, শাসককে সঠিক পথ দেখানো, তার বদলে তারা সত্যিকারে ভাঁড় হয়ে গেল। এবং যে কিছু পুরস্কার, কিছু পদ, কিছু অর্থলোভের মোহে পড়ে, কিছু মায়ায় পড়ে তারা নিজেদের যে আদর্শ, ন্যায়, নীতি, এগুলো ভুলে গিয়ে
একেবারে শাসকের গোলামি করা শুরু করলো, এবং সেখান থেকে আস্তে আস্তে তারা কিন্তু সাধারণ মানুষের কাছে একটা নিকৃষ্ট পোকামাকড়ের পর্যায়ে পৌঁছে গেল, যার ফলে আজকে নিজেকেও লেখালেখি করি সেই অর্থে বুদ্ধিজীবী বলা উচিত, কিন্তু বলছি আপনাকে যে বুদ্ধিজীবী শব্দটা আমার কাছে এখন সত্যি বলছি একটা গালাগাল বলে মনে হয়। দেখতে পাচ্ছে সেই বুদ্ধিজীবীরা যারা এতদিন পদলেহন করে কিছু কিছু প্রাপ্তির আশায় করে গেছিল, এবং আজকে যে এইভাবে হুড়মুড় করে বালির বাঁধ ভেঙে পড়লো, এর থেকে তারা শিক্ষা নিয়ে যদি অন্তত আবার সঠিক পথের দিকে এগোন। বাংলার এই নতুন সরকারের কাছে আপনার কি আবেদন? বাংলার নতুন সরকার এসছে, ওই আগের সরকারের মতো বুদ্ধিজীবীকে কেনবার যেন চেষ্টা না করেন। শিল্প সংস্কৃতি তার নিজের জায়গায় থাক, সে তার নিজের মতো করে চলুক, বরং আমাদের দেশে বা আমাদের রাজ্যের অনেক বাস্তব সমস্যা রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু যে ভেঙে গেছে, সেই জায়গাগুলোকে তারা তৈরি করুক। মানুষ যেন ভয়ে না থাকে, মানুষ যেন নির্ভয়ে যাতায়াত করতে পারে, মানুষ যেন তার ভাতা নয়, মানুষ যেন নিজের যোগ্যতা অনুসারে তার কাজ করতে পারে, এইটা যেন তাকে এই দিকটাতে তাদের যারা যেন বিশেষভাবে নজর দেন করেন, এবং একটা সুস্থ সমাজকে যেন তারা তৈরি করেন, কোনো ভাতাজীবী যেন না তৈরি করেন। অসংখ্য ধন্যবাদ শ্রী বিনোদ ঘোষালকে। ওনার দৃষ্টিকোণ থেকে আমরা দেখলাম, আমরা শুনলাম এখনকার পশ্চিমবাংলা কি হতে পারে, নতুন সরকার কি করতে পারেন, ওনার আবেদন কতটা নতুন সরকারের কাছে পৌঁছবে, এখন সেটাই দেখার। ক্যামেরায় নীলেশের সঙ্গে আমি দীপেশ মুখোপাধ্যায়, বাংলা 294। আপনারা দেখছেন বাংলা 294।